আসসালামু আলাইকুম। কোটা না মেধা? মেধা মেধা 2024-এ গণ অভ্যুত্থানে এই স্লোগানটা দিয়ে যারা সামনের সারি থেকে সাধারণ মানুষকে উজ্জীবিত করেছে তারাই এখন কোটার রাজত্বের রাজা। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন এনসিপির শীর্ষস্থানীয় নেতা সার্জিস আলমের শ্বশুর অ্যাডভোকেট লুৎফুজ্জামান ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বিচারপতি হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। বিচারপতি হিসাবে আরও 25 জন নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছে 9 জন বিচার বিভাগের কর্মকর্তা, 9 জন আইনজীবী এবং 9 জন আইন বিভাগের কর্মকর্তা। এই 25 জনের মধ্যে রয়েছে সার্জিস আলমের শ্বশুরের নামও। শুধু তাই নয়, 2024-এর গণ অভ্যুত্থানের পরে সার্জিস আলমের শ্বশুর অক্টোবরের মাসের 28 তারিখে অ্যাডভোকেট থেকে সে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পান। এরপরে তো সে এখন সরাসরি অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তো কোন কোটায় তার শ্বশুর অতিরিক্ত বিচারপতি হলেন? অবশ্যই আমরা জানি জামাইয়ের কোটায় বিচারপতি সার্জিস আলমের শ্বশুর। দেখেন, 2024-এ কোটা আন্দোলনকে ঘিরেই শেখ হাসিনা সরকারের পতন হলো। শত শত শহীদ তাদের বুকের তাজা রক্ত দিয়ে কোটা আন্দোলনকে চিরতরে বাংলাদেশের মাটি থেকে উঠিয়ে দেওয়ার যে পণ করেছিল সেইটা নিভাতে দেয়নি সেই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া নেতারা। সেই নেতারা ওই জুলাইয়ের কোটায় মন্ত্রী হয়েছেন, জুলাইয়ের কোটায় তারা এখন নিয়োগ বাণিজ্য করছেন, জুলাইয়ের কোটায় এখন তারা কমিশন বাণিজ্য করছেন, বদলি বাণিজ্য করছেন এবং যেই সব সরকারি কর্মকর্তারা অফশোরে গিয়েছেন তাদের পুনরায় আবার সরকারি কর্মকর্তা হিসাবে বহাল রাখছেন এই জুলাইয়ের কোটার রাজত্বের রাজারা। তো এই হচ্ছে বর্তমানের অবস্থা। 2024-এ যখন লক্ষ লক্ষ ছাত্র জনতা রাস্তায় নেমেছিল যে কোটা আন্দোলন কোটা থাকবে না, মেধার ভিত্তিতে হবে চাকরি, মেধার ভিত্তিতে সাধারণ মানুষরা তাদের যোগ্যতায় গিয়ে পৌঁছাবে, এই আন্দোলনে কিন্তু দল মত নির্বিশেষে বাংলাদেশে প্রায় প্রতিটা ঘরের মানুষই কিন্তু অংশগ্রহণ করেছিলেন। কিন্তু 2024 সালের পরে কি দেখা গেল? যেভাবে কোটা আন্দোলনকে ঘিরে এই শেখ হাসিনা সরকারের পতন ঘটালো, যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটলো পুরোপুরি পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। তো প্রথমেই 2024-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তুলেছে, মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা করেছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে দিয়েছে। কিন্তু 2024-এর আগে কি ওরা এই ডায়লগ দিয়ে রাস্তায় নেমেছিল? তারা তো কোটাকে আন্দোলনের 1 নম্বর হাতিয়ার হিসাবে ব্যবহার করে এখন কোটার রাজত্বের রাজা তারা এবং বাংলাদেশকে গিলে গিলে খাচ্ছে, মুক্তিযুদ্ধকে শেষ করার পায়তারা করছে। পাকিস্তানিদের সাথে অমীমাংসিত বিষয় মীমাংসা না করে তারা বন্ধুত্ব সুলভ আচরণ করছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতকে যেই কোনো কারণেই হোক না কেন একটা শত্রু বানানোর চেষ্টা করছে। ভারতকে নাকি বাংলাদেশের শেখ হাসিনা সব দিয়ে দিছে। তো এখন তো বর্তমান সরকার ভারত বিদ্বেষী, ভারতকে পছন্দ করে না। তো শেখ হাসিনা বাংলাদেশের কি এই ভারতকে দিয়ে দিয়েছেন তাই একটু প্রচার করেন না, সেই দলিলগুলি একটু মানুষের সামনে দেখান যে বাংলাদেশের কি ইন্ডিয়াতে বিক্রি করে দিয়েছে। বলা হয়েছিল 2024-এর গণ অভ্যুত্থানের আগে 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি করে। আসিফ নজরুল এখন সরকারের এত বড় কর্মকর্তা, মন্ত্রী হিসাবে সে দায়িত্বপ্রাপ্ত, কিন্তু সে বের করতে পারছে না যে ভারতের আসলেই কয় লক্ষ লোক বাংলাদেশে কাজ করেছে। তাহলে বোঝাই যাচ্ছে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করে শুধুমাত্র তারা এই বাংলাদেশকে একটা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে। দেখেন, ওদের যদি বিন্দুমাত্র এই নেতাদের লজ্জা থাকতো কখনোই কোটাতে তারা এই কাজগুলি করতো না, কখনোই নিজের আত্মীয় স্বজনদের বড় বড় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে নিয়োগ দিত না। অথচ তারা যারা এই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানে, তাদের শ্বশুর হয়ে যায় বিচারপতি, তাদের চাচা হয়ে যায় বড় কর্মকর্তা এবং কারো বাপ হয়ে যায় বড় ঠিকাদার, কারো বাপ পুরো বাংলাদেশের ওই এলাকার রাজত্ব করে, কোনো উপদেষ্টার পিএসের কাছে 200 কোটি টাকা পাওয়া যায়, কেউ আবার জীবনে অস্ত্র না দেখার লোক
সাথে ম্যাগাজিন নিয়ে ঘুরে বেড়ায়। এ হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের নেতারা। তারা সরাসরিভাবে প্রতারণা করেছে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের সাথে, জুলাইয়ে যেসব ছাত্র জনতার ঢল নেমেছিল বাংলাদেশে তাদের সাথে। যখন আবু সাইদ তার বুকে তাজা রক্ত দিয়েছে তখন কি সে জানতো যে তার তাজা রক্তের বিনিময়ে এই নেতারা তাদের রাজত্ব তৈরি করবে, যেখানে সাধারণ মানুষের অন্য ছাত্ররা আর ন্যায় বিচার পাবে না? যখন মুগ্ধ পানি পানি করে চিল্লাইছে তখন এই মুগ্ধ কি জানতো যে আমার পানি খাওয়ানোটাই বৃথা, আমার মৃত্যুর পরে আমার ভাইও আমার কোটায় রাজা হবে? সেটাও কিন্তু মুগ্ধ জানতো না। অথচ দেখেন বাংলাদেশের কি একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি করেছে এই কোটা আন্দোলনের সামনে থেকে থাকা নেতারা। তারা কিন্তু বাংলাদেশে একটা সুন্দর দেশ দিতে পারতো, একটা বৈষম্যহীন দেশ দিতে পারতো। তারা কিন্তু বাংলাদেশকে দল মত নির্বিশেষে একটা সুন্দর বাংলাদেশ প্রেজেন্ট করতে পারতো। তারা কিন্তু বাংলাদেশকে স্বনির্ভর হিসাবে সবাইকে বুকে টেনে নিতে পারতো। কিন্তু না, তারা তাদের আসল চেহারা, রাক্ষসের মতো চেহারা সামনে প্রকাশ করলো। তারা মুক্তিযুদ্ধর চেতনাকে ধ্বংস করে দিতে চায়, তারা মুক্তিযুদ্ধকে ছোট করতে চায়, তারা মুক্তিযুদ্ধ বিদ্বেষী। তারা যারা 1971 সালে সরাসরি রাজাকার ছিল তাদেরকে ফুলের মালা দিয়ে জামিন দিয়ে জেলখানা থেকে খালাস করে বের করে নিয়ে আসে। এ হচ্ছে কোটা আন্দোলনের নেতারা। এই কোটা আন্দোলনের সামনে থেকে নেতারা প্রতারণা করেছে পুরো বাংলাদেশের মানুষের সাথে, প্রতারণা করেছে কোটা আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের সাথে। তার প্রতারণা করেছে যেই 2024-এ যারা বাংলাদেশের কোটা শেষ করে দেওয়ার জন্য রাস্তায় নেমেছে তাদের সাথে। সর্বসাফল্য বলতে চাই, আমার বাংলাদেশ ভালো নাই।